আমরা আজকে আলোচনা করব। আমি একটা খুব গরম কথা বলে দিলাম, সেটা ভাইরাল হয়ে গেল। শুধু সেখানে থেমে থাকলে হবে না, আমাদেরকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এটা কিন্তু বটম লাইন। সেটা যদি না হয়, আবার যেমন করে ভারত ভাগ হয়েছিল, বিশেষ করে বাংলা আর পাঞ্জাব, সেই দিন আবার কিন্তু ফিরে আসছে। ঘাড় ধাক্কা দিয়ে মেয়রের পদ দিয়েও সরিয়ে দেওয়া উচিত এবং ক্যাবিনেট থেকেও সরিয়ে দেওয়া উচিত। বাংলাদেশে যে এক্সিস্টিং হিন্দু আছে তাদের জন্য একটা আলাদা হোমল্যান্ড, বাংলাদেশ থেকে যে হিন্দুরা ভারতে এসছে তাদের জন্য বাংলাদেশ থেকে সেই প্রপোশনের ল্যান্ড কেটে নেওয়া উচিত, এবং বাংলাদেশ থেকে যে মুসলমানরা ভারতে এসছে এখানকার জন আবাদি বাড়াবার জন্য সেই তাদেরকে চিহ্নিত করে তাদের পুরো পরিবারকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো উচিত। বাংলাদেশ একদিনে সোজা হয়ে যাবে। ফিরাদকে সরাবার ক্ষমতা আছে মমতার, সিদ্দিকুল্লাহকে সরাবার ক্ষমতা আছে, 4টে IPS তো মেরে মাথা পাঠিয়ে দিল। মমতার আজকে সেই ক্ষমতা নেই, পুরোটাই চালাচ্ছে হচ্ছে সিদ্দিকুল্লাহ, ফিরাদ, এরাই। দেখুন, ফিরাদ হাকিম যেই কথাটা বলেছে, এবং এর আগেও উনি বলেছেন, যারা ইসলামে জন্মায়নি তাদের খুব দুর্ভাগ্য। উনি ওনার বক্তব্য দিয়ে মানুষকে না চাইতেও জাগিয়ে দিয়েছেন। কিছু ইতিহাস মানুষের সামনে এমন প্রকাশ করে দিয়েছেন, মানুষকে ইঙ্গিত করেছেন আগেকার ঘটনা, যেগুলো বাস্তব। শুধু ফিরাদ হাকিমের নয়, ওনার মতো যারা আছেন তাদের মনে আসলে কি চলছে, তারা কোন দিকে এগোবার চেষ্টা করছে, এটা মানুষের সামনে তুলে ধরেছে। তৃণমূল নিজেদের এই কথা থেকে ডিস্ট্যান্স করছে, তাদের করতে হবে, কেননা হিন্দু ভোট ব্যাঙ্কও আছে। আজকে মোদিজির জন্য হিন্দু ভোট ব্যাঙ্কও তৈরি হয়েছে, তাই জন্য সেই হিন্দু ভোট ব্যাঙ্ক থেকে যতটা ভোট তৃণমূল নিতে পারবে ততটা তার বোনাস, কেন তার মাইনরিটি ভোট ব্যাঙ্কটা অটুট থেকে যাচ্ছে। আর ফিরাদ হাকিমের এই বক্তব্যতে আরও মুসলিম ভোট মমতার দিকে কনসলিডেট করবে, আরও মুসলিম ভোট আসবে। কিন্তু ফিরাদ হাকিম যে কথাটা বলল, এই কথায় কি বাস্তব নেই? আমরা দেখছি এই বাংলা থেকেই, অখণ্ড বাংলা থেকেই মুসলিম লীগ তৈরি হয়েছিল। মুসলিম লীগ দেওবন্দে তৈরি হয়নি, ইসলামাবাদ, পেশাওয়ার, করাচি, লাহোরে তৈরি হয়নি। কিন্তু যেখানকার মানুষের শিক্ষা বেশি, এই বঙ্গ, এখান থেকেই সবথেকে বেশি বিপ্লবী ভারতবর্ষকে বাংলা দিয়েছে। সেই অখণ্ড বাংলা থেকেই কিন্তু মুসলিম লীগ তৈরি হয়েছে। আর এখান থেকেই ভারত ভাগের যে বিষ আর বীজ এখানেই থেকে শুরু হয়েছিল। তো ফিরাদ হাকিমের এই বক্তব্যকে হালকায় নেওয়া উচিত নয়। এবং আমাদের আগেকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও বলেছিলেন যে বাংলার গ্রামে গ্রামে যে মাদ্রাসা আছে, বিশেষ করে বর্ডার জেলায়, সেগুলো আতঙ্কবাদীদের একটা আতুর ঘরে পরিণত হয়েছে। তো আমাদের আগেকার মুখ্যমন্ত্রী এই কথা বলে গেছে, আমাদের অ্যালার্ট করে গেছে। তো আমি মনে করি যে সাধারণ হিন্দু এবং যারা নেতা আছে আমাদের, এই কথাকে হেসে উড়িয়ে দেওয়া কিংবা খালি ক্রিটিসাইজ করে ছেড়ে দিলে হবে না। আমাদেরকে হিন্দু সমাজকে জাগিয়ে রাখতে হবে, আর যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে। এটা কিন্তু মেন। আমরা আজকে আলোচনা করব। আমি একটা খুব গরম কথা বলে দিলাম, সেটা ভাইরাল হয়ে গেল। শুধু সেখানে থেমে থাকলে হবে না, আমাদেরকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এটা কিন্তু বটম লাইন। সেটা যদি না হয়, আবার যেমন করে ভারত ভাগ হয়েছিল, বিশেষ করে বাংলা আর পাঞ্জাব, সেই দিন আবার কিন্তু ফিরে আসছে। দেখুন, ফিরাদ হাকিমের মেয়ে যেটা বলছে, আপনি বললেন, যদি ফিরাদ হাকিম অর্থাৎ ববি হাকিম যদি এইটুকুনি বক্তব্য ঠিক করে না রাখতে পারেন, আমার তো মনে হয় ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে মেয়রের পদ দিয়ে সরিয়ে দেওয়া উচিত। যত পদ ওনাকে দেয়া আছে, ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে নামিয়ে দেওয়া উচিত, উনি যদি সামান্য কথা পরিষ্কারভাবে না বলতে পারেন। আর উনি যা বলেছেন ওটা খুবই স্পষ্ট, মানুষের যা বোঝার মানুষ বুঝেছে। কিন্তু ফিরাদ হাকিমের মেয়ে যেটা বলেছে, যদি তার বাবা এইটুকুনি সামান্য জিনিস বলতে তার মানে সেই যোগ্যতাটাও নেই, তাহলে তাকে তো আমার মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে মেয়রের পদ দিয়েও সরিয়ে দেওয়া উচিত এবং ক্যাবিনেট থেকেও সরিয়ে দেওয়া উচিত। দেখুন, এই বাংলাদেশের যে সেনাকর্তা বলছেন আলী আহমেদ, এর এই কথায় আমি অবাক হচ্ছি না। হয়তো এটা ইমপ্র্যাকটিক্যাল, ওরা এটা করতে পারবে না, কিন্তু ওদের মনের যে ব্যাপারটা, ভারতের প্রতি বাংলাদেশের যে স্ট্যান্ড, সেটা উনি প্রকাশ করছেন। এবং আমি মনে করি আমাদের একটা ঐতিহাসিক ভুল ছিল 1971-এ বাংলাদেশকে স্বাধীন করা পাকিস্তানের হাত থেকে। এই বেঈমানরা এটা ভুলে যাচ্ছে
হয়তো ওদের কিছু এসেও যায় না এখন, যে পাকিস্তানের মানে নন বেঙ্গলি যে মুসলিম সেনাবাহিনী, তারা বাংলা স্পিকিং, বাংলা ভাষায় কথা বলা যে বাংলাদেশের মুসলিম, তাদের লক্ষ লক্ষ মা বোনেদের ধর্ষণ করেছিল। বাংলা ভাষার যে মুসলমান, বাংলাদেশের যে মুসলিম আজকে যারা পূর্ব পাকিস্তানে যারা ছিল, তাদের ওপরে পাকিস্তানের সেনাবাহিনী এত নির্মম অত্যাচার করেছিল, সেই নির্মম অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য তারা ভারতের কাছে সাহায্য চেয়েছিল। এবং সেই সময় ভারত তাদেরকে সাহায্য করে যে আজকের বাংলাদেশ, সেই সময় নতুন বাংলাদেশের গঠন করেছিল, বাংলাদেশকে লিবারেট করেছিল। কিন্তু আপনি দেখুন এই বেইমানির যেটা বাংলাদেশ আজকের দিনে করছে, এটা অনেকে অবাক হচ্ছে, হতাশ হচ্ছে, আমি হচ্ছি না। কেননা বেইমানিটা এদের মধ্যে ঢুকে আছে। আপনি যদি ইতিহাসেও দেখেন, মোহাম্মদ ঘড়িকে পৃথ্বীরাজ চৌহান একের পর এক যুদ্ধতে হারিয়েছিল, হারিয়ে তাকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু সেই মোহাম্মদ ঘড়ি যেদিনকে সুযোগ পেল, রাতের অন্ধকারে যখন পৃথ্বীরাজ চৌহানের সেনাবাহিনী ঘুমিয়ে আছে, রাতের অন্ধকারে তাদের ক্যাম্পে টেন্টে আগুন লাগিয়ে পৃথ্বীরাজ চৌহানের সেনাবাহিনীর হত্যা করে সেই ঘুমন্ত পৃথ্বীরাজ চৌহানকে বন্দি করলো। এবং তার মনে কোনো মানে এরকম কিছু গ্লানি দেখা যায়নি যে আমি একজন আমাকে বারবার জীবিত ছেড়ে দিল, ক্ষমা করে দিল, আমি আজকেই তাকে বন্দি করে নিয়ে যাচ্ছি। তার স্ত্রী সঞ্যোগিতার ওপর, তার সামনে মোহাম্মদ ঘড়ির একের পর এক জেনারেল তাকে ধর্ষণ করলো, তাকে মেরে দিল। তো এরকম নির্মম, এরকম বেইমানি আমরা বরাবর দেখে এসেছি। আমরা যদি বারবার আমাদেরকে নিজেদেরকে সেকুলার প্রমাণ করতে গিয়ে যদি একের পর এক বোকামি করি, ভুল করি, তার দোষটা আমাদের। দেখুন, আমি বহুদিন ধরে চেষ্টা করছি, লোককে বলছিও যে বাংলাদেশের সাথে সমস্ত রকম ট্রেড, ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশ পুরোপুরি নির্ভর করে ভারতের রেশনের ওপর। আলু, পেঁয়াজ, চাল, ডাল, গম সব ভারত থেকেই যায়। এমনকি মেডিসিন, মেডিকেল আইটেমস, এগুলো ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে। ইমিডিয়েট এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। আমরা বাংলাদেশকে এগুলো সাপ্লাই করে নিজেদের শত্রুদেরই আরও অক্সিজেন দিচ্ছি, তাদের শক্তি যোগাচ্ছি। এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত। এবং যখন বাংলাদেশ তৈরি হয়েছিল এবং তার আগে যখন পাকিস্তানও তৈরি হয়েছিল, এদের সাথে ভারতের চুক্তি ছিল, সেই দেশের যারা মাইনরিটি, বিশেষ করে যারা হিন্দু, তাদের নিরাপদের দায়িত্ব আজকের বাংলাদেশ এবং পাকিস্তানের। তো বাংলাদেশে যখন হিন্দুরা সুরক্ষিত নয়, লাগাতার হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে, তার মানে সেই চুক্তি ভঙ্গ হচ্ছে। কোটি কোটি হিন্দু বাংলাদেশ থেকে ভারতে চলে এসছে, পালিয়ে এসছে, আসতে বাধ্য হয়েছে জীবন এবং ধর্ম রক্ষার জন্য। এবং কোটি কোটি হিন্দু বাংলাদেশে ধর্ম পরিবর্তন করতে বাধ্য হয়েছে, অতএব হিন্দু থেকে মুসলিম হতে বাধ্য হয়েছে। আর কোটি কোটি হিন্দুকে ওরা মেরেও দিয়েছে। তাহলে ভারতে যে বাংলাদেশের হিন্দুরা চলে এসছে, সেই প্রপোর্শন ল্যান্ড বাংলাদেশ থেকে কেড়ে নেওয়া উচিত। বাংলাদেশের যে এক্সিস্টিং হিন্দু, সেখানে একটা আলাদা করে ওই হিন্দুদের জন্য হোমল্যান্ড করার ব্যবস্থা। পৃথিবীর যত প্রোগ্রেসিভ দেশ আছে, যারা শান্তিতে বিশ্বাস করে, প্রোগ্রেসে বিশ্বাস করে, তাদের বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে বাংলাদেশে যে এক্সিস্টিং হিন্দু আছে তাদের জন্য একটা আলাদা হোমল্যান্ড, বাংলাদেশ থেকে যে হিন্দুরা ভারতে এসছে তাদের জন্য বাংলাদেশ থেকে সেই প্রপোর্শনের ল্যান্ড কেটে নেওয়া উচিত। এবং বাংলাদেশ থেকে যে মুসলমানরা ভারতে এসছে, এখানকার জন আবাদি বাড়াবার জন্য সেই তাদেরকে চিহ্নিত করে তাদের পুরো পরিবারকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো উচিত। বাংলাদেশ একদিনে সোজা হয়ে যাবে। আমি একটাই কথা বলবো, 1946-এ কিংবা 40-এর সময় সাধারণ যারা মুসলমান ছিল ওই সময়কার অখণ্ড বাংলায়, তারা একটা কথা বলতো, কান মে বিড়ি মুঁহ মে পান ছিন কে লেঙ্গে পাকিস্তান। আর আমাদের বাংলার যারা তখনকার বুদ্ধিজীবী ছিল, ওটা নিয়ে তারা হাসি ঠাট্টা করতো, কানে বিড়ি মুখে পান, তোরা নিবি আবার পাকিস্তান। নেহরুও বলেছিল, দ্য আইডিয়া অফ পাকিস্তান ইজ নাথিং বাট আ ফ্যান্টাস্টিক ননসেন্স। আর গান্ধীজি বলেছিলেন, যদি দেশ ভাগ হয় আমার মৃতদেহের ওপর দিয়ে হবে, আমার শরীরের ওপর দিয়ে হবে। তো জওয়াহরলাল নেহরু ভুল প্রমাণিত হয়েছিল, গান্ধীও ভুল প্রমাণিত হলো। আর বাংলার যারা বুদ্ধিজীবী ছিল, যারা হাসি ঠাট্টা করতো, কান মে বিড়ি মুঁহ মে পান মিয়া করেগা পাকিস্তান, এরাও ভুল প্রমাণিত হলো। তাই জন্য এই ইমামের কথা আমাদেরকে সিরিয়াসলি নেওয়া উচিত এবং শুধু আলোচনার জায়গায় নয়, বাংলার হিন্দুদের তৈরি থাকা উচিত যে যে কোনো সময় তাদের ওপর যখন কোনো কিছু নেবে আসবে,
তারা যেন সেটা মোকাবিলা করার প্রস্তুত থাকে। এর সহজ উদাহরণ হচ্ছে সাধারণ ন্যাশনাল হাইওয়ে, আমাদের যেটা বোম্বে রোড, নুপুর শর্মা কেসে 11 ঘন্টা বোম্বে রোড পুরো অবরোধ ছিল। আমাদের রাজ্যের পুলিশ কিচ্ছু করতে পারেনি। সেখানে মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, 3খানা মার্কেট ওখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। 2010, 6, 7, 8 সেপ্টেম্বর দেগঙ্গাতে যে দাঙ্গা হয়েছিল বুদ্ধদেবের আমলে, তখন কিন্তু ওখানকার পুলিশ, এমনকি পুলিশেরও হাত কেটে নিয়েছিল। ওখানকার পুলিশ সেখানকার মানুষদের প্রোটেকশন দিতে পারেনি, নিজেদেরও রক্ষা করতে পারেনি, আর্মি নামাতে হয়েছিল। আজ থেকে 6-7 বছর আগে রানী রাসমণি এভিনিউতে, যেখানে আমাদের সন্ন্যাসীদের, সাধু সন্ন্যাসীদের র্যালি হলো, সেই স্থানে সিদ্দিকুল্লাহ র্যালি দিয়ে সেখানকার জেহাদিরা সিদ্দিকুল্লাহ র্যালি থেকে 4-4টে আইপিএসকে মেরে মাথা ফাটিয়ে দিল। যেখানে পুলিশ সুরক্ষিত নয়, পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ছে, মালদার কালিয়াচকে থানা পুড়িয়ে দিল, পুলিশের গাড়ি পুড়িয়ে দিল। তাহলে আমরা কেন এই ইমামের কথাগুলোকে হালকায় নেব? হিন্দু সমাজের উচিত নিজেদেরকে প্রস্তুত রাখা, ব্যবস্থা রাখা, যাতে যে কোনো সময় তারা যেন মুহূর্তর জবাব এই জিহাদিদের দিতে পারে। ভারতের সাথে বাংলাদেশের কোনো তুলনা হয় না। ভারত সরকার যদি চায় বাংলাদেশকে 1 মিনিটে পিষে দেবে। এসব এদের বড় বড় বগুনি, তখন এরা ভিক্ষার বাটি নিয়ে ভারত বর্ডারে দাঁড়িয়ে থাকবে। এই যার কথা বলছে সব ভিখারির বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ভারত সরকার যদি চায় বাংলাদেশকে 1 মিনিটে তাদের অকাত বুঝিয়ে দেবে আর তাদেরকে ভিখারির বাটি হাতে ধরিয়ে দেবে। কিন্তু সাধারণ মানুষেরও দায়িত্ব থাকছে। এই যে কথাটা বলছে, যারা যারা এত বড় বড় বুগনি দিচ্ছে, এবং কলকাতার যে ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল 1946-এ, এতে কিন্তু বড় বড় মুসলিম লিডারের সাথে সাথে এখানকার সাধারণ মুসলিমরাও যুক্ত ছিল। তাই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমরা রাস্তায় নেমেছিল। তার ফলেই কিন্তু ভারত থেকে এই দুটো ভূমি, আজকের বাংলাদেশ এবং পাকিস্তান, বেরিয়ে গেছিল। এতে একটা বড় জিহাদি শক্তি কাজ করেছিল, তাতে সাধারণ মানুষ তাতে জোর জুগিয়েছিল। তো এগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। একদম সহমত, একদম ভারতের জন্য বড় বিপদের জায়গা। ভারত সরকারকে ইমিডিয়েট বাকি পৃথিবীর কিছু যে দেশগুলো প্রোগ্রেসিভ আছে, শক্তিশালী দেশ আছে, ইউএস আছে, আরও বাকি দেশ আছে, ইসরায়েল আছে, এদের সাথে কথাবার্তা বলে নিজেদের স্ট্যান্ড একদম ক্লিয়ার করে বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়ার চরম সময় এসে গেছে। এবং বাংলাদেশের যারা হিন্দু আছে তাদেরকে সেখানেই রেখে একটা আলাদা হোমল্যান্ড তৈরি করার ব্যবস্থা করা আমাদের উচিত। আমি তো একটা স্টেপ এগিয়ে গিয়ে বলবো, ভারতের, আর আমি নিজে খালি বলছি না, আমাদের আগের শীর্ষ নেতারা স্বাধীনতার সময় তারাও বলে গেছেন যে যেই মুসলিমরা, যখন ওখানে তো ওই সময় ইলেকশন হয়েছিল পাকিস্তানের পক্ষে, ভারতের 97% মুসলিম পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু সেই 97% মুসলিম ভারতেই রয়ে গেল। যে ভারতটা আজকে আছে সেখানেই রয়ে গেছিল তারা। তো আমি তো বলবো মর্টারে কেন, এখানকার বেশিরভাগ যারা সংখ্যালঘু তাদের বুকে পাকিস্তানি লেখা আছে। যদি খতিয়ে দেখা যায় তাদের আচরণে, পাকিস্তান ক্রিকেট ম্যাচ জিতলে বোম ফাটছে, ঠিক আছে। ভারতের যখন IC-813 বোধহয় যখন হাইজ্যাক হয়েছিল, তখন এখানকার রাস্তায় পাক সার্কাসে বোম ফাটছিল। ভারতের প্লেন পাকিস্তানের টেররিস্টরা হাইজ্যাক করলে এখানে কেন বোম ফাটছে? তার মানেই তো তাই। তো এখানে যে একটা মর্টার পাওয়া গেছে, তার থেকেও বড় ডেঞ্জারাস হচ্ছে যে এখানে এদের মনে কি চলছে। ভারতীয় সেনাবাহিনীর ওপর ইট কারা মারছে, পাথর কারা মারছে, বন্দে ভারত এক্সপ্রেসে ইট মেরে ভেঙে দিচ্ছে কারা, উলুবেড়িয়া স্টেশন ভাঙচুর করলো কারা? এইগুলো আমরা দেখবো না? ন্যাশনাল হাইওয়ে অবরোধ করলো কারা? ক্যানিং নড়িয়াখালী দাঙ্গা করলো কারা? ইকবালপুর পুলিশ স্টেশন 2-3 ঘন্টার জন্য 600-700 মুসলিমরাই না দখল করে নিয়েছিল। এইগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না। এদের অবস্থা খুব মানে মানে আমার করুণা হয় এদের অবস্থা দেখে। এরা অপদার্থ শুধু নয়, এরা এটা বোঝে না যে আজকে তাদেরও পরিবার এখানে আছে। আজকে কিছু হলে কিংবা তার রিটায়ারমেন্টের পর তার পরিবারেরও সুরক্ষা এখানে থাকবে না। তো বাংলাদেশ থেকে যে আতঙ্কবাদীরা, টেররিস্টরা ভারতে ঢুকছে, এবং আগে থেকেই ঢুকছে, আমরা খাগড়াগড় দেখেছি, তার লিঙ্ক সরাসরি বাংলাদেশ থেকে এসছে।
তো তারা তো এখানে কি উদ্দেশ্য নিয়ে ঢুকছে এটা পরিষ্কার। তো পশ্চিমবঙ্গ পুলিশ যদি প্রয়োজন হয় সেন্ট্রাল এজেন্সির মদত নিয়ে, হেল্প নিয়ে, তাদের উচিত তাদের এই বাংলাদেশি জিহাদিগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে ইমিডিয়েট জেলে ভরা, আর তাদেরকে একদম ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। না দাদা, যেটা সমস্যা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের মাথার ওপর যিনি বসে রয়েছেন তারই তো মানে অঙ্গুলি হেলনে সব কিছু চলে। এখানে একটি পাতাও নড়ে না তার অঙ্গুলি হেলন ছাড়া। সেখানে দাঁড়িয়ে তারই দলের লোকজনকে বলতে শোনা গেছে যে যদি পাসপোর্ট দরকার হয় বা পরিচয়পত্র দরকার হয় এর সঙ্গে যোগাযোগ করুন। তো সেখানে তার দলের লোকই যখন বলছেন তিনি সেখানে কোনো রকম প্রতিবাদ করছে না, তাহলে পুলিশ কি করতে পারে? পুলিশ তো শিখণ্ডী। মমতা ব্যানার্জি, আমি নাম করেই বলছি, উনি যে পুরোপুরি ভারত বিরোধী শক্তিগুলোকে হাতে নিয়ে চলছে, এটা আজকে এটা আমরা অনেক দিন ধরে জানি, কিন্তু সাধারণ মানুষ হিসাবে তাদের যেটা করা দরকার এবং আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ছড়ানো। মমতার যে ভারত বিরোধী শক্তিদের নিয়ে চলা তার যে হ্যাবিট, সেটা এর আগেই প্রকাশ হয়েছে যে ইমরান হাসান এহমদ, যে রাজ্যসভায় যাকে মমতা এমপি করেছিল, ইন্টেলিজেন্স বলছে সে 1971-এর সময় তখনকার পাকিস্তান থেকে ভারতে এসছে। এবং ইমরান সিমির ফাউন্ডার প্রেসিডেন্ট, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া, তার ফাউন্ডার প্রেসিডেন্ট হচ্ছে ইমরান। তো যে সিমি একটা ব্যান্ড টেররিস্ট অর্গানাইজেশন, তার যে ফাউন্ডার প্রেসিডেন্ট, তাকে মমতা রাজ্যসভায় পাঠালো কি উদ্দেশ্যে? এবং সেই সিমির যখন ব্যান হয়ে গেল তারপরেই তারা পিএফআই করলো, পপুলার ফ্রন্ট, সেটাও আজকে ব্যান। আপনি তদন্ত করলে আপনারা দেখতে পাবেন এই ইমরানের সাথে এদের সকলের যোগ সাজিশ। আর ইমরান হচ্ছে মমতার আর একটা নয়নের মণি। ইমরান ছাড়া, ইমরানের তো পাবলিক ইমেজে অত আসে না, কিন্তু নিশ্চয়ই এমন ঘনিষ্ঠতা আছে যার জন্য তাকে রাজ্যসভায় পাঠানো হলো। তো মমতা তো এরকমই শক্তিগুলোকে নিয়ে চলে। ফিরাদ হাকিম, আমির উদ্দিন ববি, এর আগে সুলতান আহমেদ ইকবাল আহমেদ ছিল, এরাই তো হচ্ছে মমতার আসল প্লেয়ার। সিদ্দিকুল্লাহ, আজকে দেখুন তৃণমূলের একটা হিন্দু লিডার যারা আছে মমতা অভিষেক ছাড়া, কার কতটা লোকবল আছে কি আদেও? কিন্তু এরা যেদিনকে চাইবে মমতার রাতের, এরাও মমতার রাতের ঘুম কেড়ে নেবার ক্ষমতা রাখে। আজকে মমতা চিন্তা করছে ওর হিন্দু ভোট ব্যাংকে কোনো যেন আঘাত না আসে একটা ফিরাদের বক্তব্যতে। কিন্তু ফিরাদকে কি সরাতে পারছে মমতা? ফিরাদকে সরাবার ক্ষমতা আছে মমতার? সিদ্দিকুল্লাহকে সরাবার ক্ষমতা আছে? 4টে আইপিএস এর তো মেরে মাথা পাঠিয়ে দিল। মমতার আজকে সেই ক্ষমতা নেই, পুরোটাই চালাচ্ছে হচ্ছে সিদ্দিকুল্লাহ, ফিরাদ, এরাই। না, তাহলে প্রশ্নটা এখানে উঠছে যে তাহলে কি মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের পুলিশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন? পুলিশের ওপর থেকে উনি পুলিশকে সেই ইনস্ট্রাকশনই দেবেন না যেখানে পুলিশ জিহাদিগুলোকে ধরে ধরে ভেতরে ঢোকাবে, যেখানে ইল্লিগাল যে মুসলিমরা যে ইল্লিগাল কাজ করছে সেখানে গিয়ে বাধা দেবে, ইনস্ট্রাকশনই মমতা পুলিশকে দেবে না। তার কারণ মমতা এরকম ইনস্ট্রাকশন দিলেই ফিরাদ বাবুর রাগ হবে। উনি টোটালি শি ইজ কন্ট্রোলড বাই আরব দুনিয়া, ফিরাদ, সিদ্দিকুল্লাহ, এরাই ওনাকে চালাচ্ছে। আর উনি ওনার সেটাই পছন্দ, কেন ওরাই ওনাকে ভোটটা এনে দিচ্ছে। মুসলিম ভোট ব্যাংক যেটা, ওরাই দিচ্ছে। তার জন্য বাংলা বিক্রি হয়ে যাক, বাংলার মা বোনেরা দের ওপর ধর্ষণ হোক, মঠ মন্দির ভাঙুক, যাই হয়ে যাক, ওনার মুখ বন্ধ। ওনার মুখ খুলছে কখনো? উনি কোনো অ্যাকশন নিচ্ছেন কি? কোনো মানে কংক্রিট অ্যাকশন উনি নিচ্ছেন না। এটা ভারতের বিরুদ্ধে ক্ষোভ নয়। ভারত যদি আজকে একটা ইসলামিক দেশ হতো, মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষোভ হতো না। ভারত যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ, মোহাম্মদ ইউনূসের ক্ষোভ। আর যেখানে রইল জামাই, এরকম জামাইকে জামাই ষষ্ঠীতে ডেকে বিষ দিয়ে মেরে দেওয়া উচিত।